আসসালামু আলাইকুম। আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আজ অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের। আমার প্রিয় ছাত্রীরা, যারা তোমরা 2020-21 শিক্ষাবর্ষের ছাত্রী, তাদের সাথে আজকে আমার আলোচনা। তোমরা দীর্ঘদিন ধরে একটা অধ্যায় তোমাদের সাথে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে নাগরিক সমস্যা এবং আমাদের করণীয়। নাগরিক বলতে আমরা কি বুঝি? যারা একটা দেশের স্বাভাবিকভাবে অর্থাৎ যা নাগরিক হিসাবে যারা বিবেচিত, তারা সেই দেশের পারিপার্শ্বিক অবস্থায় যখন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে তখন তারা ইটস ওকে। কিন্তু যখন এই নাগরিক জীবন বাধাগ্রস্ত হয়, তারা যখন জীবনের স্বাভাবিক গতি হারিয়ে ফেলে, তখন আমরা চিহ্নিত করতে থাকি যে আমাদের এই অস্বাভাবিকতার কারণ কি, অর্থাৎ নাগরিকের সুস্থ স্বাভাবিক জীবন কি কারণে ব্যাহত হচ্ছে, এবং তখন আমরা সমস্যাগুলোকে চিহ্নিত করি। তো তোমাদের সামনে সেই চিহ্নিত সমস্যাগুলো নিয়ে এতদিন আমরা আলোচনা করেছি, যার অধিকাংশই তোমরা অবগত আছো। প্রথমত আমরা জলবায়ু নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ যেই সমস্যাগুলো, অর্থাৎ আমরা যে বিষয়টা আমাদের জন্য খুবই 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 জরুরি, সেটা হচ্ছে যে আমাদের যে পারিপার্শ্বিকতা, অর্থাৎ আমাদের যে স্বাভাবিক যে জীবনযাপন আছে, সেই স্বাভাবিক জীবনযাপনটা যাতে ব্যাহত না হয়, সেই ব্যাপারটা আমাদের জন্য খেয়াল করতে হবে। তো সেই স্বাভাবিক জীবনের ছন্দ, অর্থাৎ জীবনের স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনার জন্য আমাদের প্রথমত আমরা সমস্যা চিহ্নিত করি, দেন আমরা সমস্যাগুলো কিভাবে আমাদের সমাধান করতে হবে সেজন্য আমাদের গবেষণার ধর্মী কিছু আলোচনা আমরা হয়। মাঝে মাঝে তোমরা দেখবে পেপারে অনেক সময় গোল টেবিল বৈঠকের আলোচনাগুলো ছাপা হয়। ফলে সেখানে নাগরিক জীবনের অনেক গুরুত্বপূর্ণ সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা দেখতে পাই। বিশিষ্ট সমাজে যারা বিশিষ্টজন আছেন, তারা এই সমস্যাগুলোকে চিহ্নিত করেন এবং এই সমস্যার মূল কারণগুলো কি এবং করণীয় কি, যদি আমরা এই সমস্যা থেকে বের হয়ে আসতে চাই। তো আজকে আমি সেই সমস্যাগুলো নিয়ে আর পুনরায় ব্যক্ত করব না, কারণ সমস্যাগুলো আমরা অলরেডি জেনেছি। যেই সমস্যাগুলো নিয়ে আমরা বেশি আলোচনা করি, সেই সমস্যার প্রধান একটা সমস্যা হচ্ছে জলবায়ু সমস্যা। অর্থাৎ আমাদের পরিবেশ যদি সুস্থ স্বাভাবিক না হয়, সুস্থ স্বাভাবিক নিশ্চয়তা কখনোই আসতে পারে না। তার অন্যতম একটা হচ্ছে কি, যে জলবায়ুর সমস্যা। আমরা জানি জলবায়ু সমস্যার কারণে আমাদের যে পারিপার্শ্বিক, অর্থাৎ আমাদের যে আবহাওয়াজনিত যে সমস্যাগুলো হচ্ছে, যেমন তার মধ্যে আমরা একটা দেখি যে গ্রিন হাউস এফেক্ট, অর্থাৎ আমাদের জলবায়ু পরিবর্তনের অন্যতম যে গ্রিন হাউস এফেক্ট, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং এই গ্রিন হাউস এফেক্টে আমাদের আন্তর্জাতিক পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় বা আমাদের ব্যক্তি পর্যায়ে কী করণীয়, সেই বিষয়গুলো আমাদের উঠে এসেছে। দ্বিতীয়ত হচ্ছে যে অটিজম, অর্থাৎ একজন ব্যক্তি যদি সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের অধিকারী না হয়, তার মস্তিষ্ক সমস্যাজনিত যে সমস্যা, সেই সমস্যাকে আমরা অটিজম হিসেবে চিহ্নিত করি। এবং শিশুর অপরিণত মস্তিষ্কেও আমরা সেরিব্রাল প্লাসিস বা ডাউন সিনড্রোম, অর্থাৎ আমাদের যে সুস্থ স্বাভাবিক মানসিকতা বিকাশের ক্ষেত্রে যে রোগগুলো আমাদেরকে বাধাগ্রস্ত করে, সেই রোগগুলো আমরা চিহ্নিত করেছি। এবং সেই রোগগুলো চিহ্নিত ব্যক্তি, অর্থাৎ যারা এই রোগগুলো বহন করছে, তাদের সাথে আমাদের করণীয় কি, তাদের সাথে আমরা কীরকম আচরণ করব, কিভাবে তাদের স্বাভাবিক জীবনে আমরা অভ্যস্ত করব, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সুতরাং আমরা নাগরিক হিসাবে আমরা বিবেচনায় আনব যে আমাদের পাশে আমাদের যারা স্বজন আছে, যারা আমার প্রতিবেশী আছে, যারা রাষ্ট্রের নাগরিক আছে, যারা সুস্থ স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত, তাদের কিভাবে সুস্থ স্বাভাবিক জীবনে অভ্যস্ত করানো যায়, কিভাবে তাদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়, সেজন্য আমাদের একটা আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে। এই জন্য অনেকগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে গড়ে উঠেছে। আমরা দেখেছি যে অটিজম শিশুর জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, এবং সেগুলো কি করছে এটা আমরা জানি। এবং আমরা জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার মেয়ে, উনিও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অটিজম শিশুদের জন্য করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে তিনিও কাজ করছেন। এটা আমাদের জন্য একটা সুসংবাদ। তো আমরা আরও আশাবাদী হব যে বাংলাদেশে যে অটিজম বা বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী আছে, বা যারা অটিজমে আক্রান্ত, যারা সেরিব্রাল পালসে আক্রান্ত, যারা ডাউন সিনড্রোমে ভুগছেন, এই ধরনের মানসিক যারা অসুস্থতার মধ্যে আছেন বা শারীরিক অক্ষমতার মধ্যে যারা আছেন, তাদের জন্য আমরা যাতে সর্বোচ্চভাবে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা যাতে আমাদের অব্যাহত থাকে, সেজন্য আমাদের করণীয় কি, এই প্রশ্নগুলো কিন্তু
আমরা নিজেদের মধ্যে করতে পারি। এবং এই আলোকে আমরা একটা প্রশ্ন, বা তোমরা জানো যে ইদানিং আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে এবং সেই অ্যাসাইনমেন্টগুলো আমাদের জমা দিতে হচ্ছে। তো তোমরা নিজেদের চিন্তা ভাবনাগুলোকে একটু বিকশিত করার চেষ্টা করো, নিজেরা জানার চেষ্টা করো যে আমরা কিভাবে নিজস্ব উদ্যোগে আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থাকে আমরা পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে, অর্থাৎ আমাদের যে আশেপাশে এই সমস্যাগুলো নিয়ে যারা কাজ করছে তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, আমাদের যারা বন্ধু আছে, স্বজন আছে, তাদেরকে আমরা কিভাবে এই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে আমরা সুস্থ স্বাভাবিক জীবনে অভ্যস্ত করতে পারি, আমরা তাদেরকে আমাদের একান্ত আপনজন ভেবে তাদেরকে সহযোগিতার মনোভাব নিয়ে আমরা কিভাবে তাদের সমস্ত অস্বাভাবিকতা থেকে তাদেরকে আমরা মুক্ত করতে পারি, সেটা নিয়ে আমাদের চিন্তা গবেষণা করা দরকার। তো আমরা মুখস্থ যা কিছু রেডিমেড পাই সেটা দিয়ে যাতে আমরা অ্যাসাইনমেন্টটা তৈরি না করি, আমরা যাতে নিজস্ব মেধা মননের বিকাশের মাধ্যমে আল্লাহ পাক যেহেতু আমাদের সুস্থ স্বাভাবিক একটা মনোবৃত্তি দিয়েছেন, একটা যোগ্যতা দিয়েছেন, শারীরিক সক্ষমতা দিয়েছেন, মানসিক যোগ্যতা দিয়েছেন, তো আমাদের এই সক্ষমতাকে কিভাবে কাজে লাগিয়ে আমরা আমাদের আশেপাশের পরিবেশকে আরও একটু বেটার করতে পারি। তো আর এর মধ্যে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে কি ভেজাল খাদ্য। এই বিষয়টাও নাগরিক সমস্যার মধ্যে অন্যতম একটা সমস্যা। কারণ আমরা জানি একটা সুস্থ স্বাভাবিক নাগরিক যদি গড়ে না ওঠে তাহলে আমাদের ভবিষ্যতের জন্য একটা চরম আশঙ্কার বিষয়। কারণ হচ্ছে আজকের যারা নাগরিক তারাই ভবিষ্যতে কর্ণধার, তারাই দেশ পরিচালনায় একটা উল্লেখযোগ্য ভূমিকা নেবে। সুতরাং একটা অসুস্থ প্রজাতি যদি, একটা অসুস্থ নাগরিক সমাজ যদি গড়ে ওঠে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক বিরাট একটা বিপর্যয়ের মুখোমুখি হয়ে যাবে। তো এই ভেজাল খাদ্যগুলো যাতে আমরা গ্রহণ না করি এবং আমরা যাতে শারীরিক সক্ষমতা অর্থাৎ সুস্থ স্বাভাবিক হিসেবে আমরা যাতে নাগরিক সমাজে বেড়ে উঠি এবং সুস্থ স্বাভাবিক নাগরিক হিসাবে দেশ গঠনে, সমাজ গঠনে বা সমাজ বিনির্মাণে, সুস্থ স্বাভাবিক সমাজ বিনির্মাণে যাতে আমরা অংশগ্রহণ করতে পারি, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের ভেজাল খাদ্যের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। সকল রকমের ভেজাল খাদ্যের বিরুদ্ধে আমাদের সামাজিক সচেতনতামূলক ভূমিকা গ্রহণ করতে হবে এবং আমাদের সামাজিক সচেতনতামূলক একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে করে আমরা আমাদের প্রজন্মকে ভেজাল খাদ্য খাইয়ে একটা অসুস্থ নাগরিক হিসাবে আমরা গড়ে না তুলি। কারণ এই উৎকৃষ্ট খাদ্যের সাথে যখন নিকৃষ্ট খাদ্য মিলে যায়, অর্থাৎ একটা সুস্থ নাগরিকের সাথে যখন একটা অসুস্থ নাগরিকের সমন্বয় ঘটে, তখন কিন্তু সুস্থ নাগরিকরাও কিন্তু আর সুস্থভাবে জীবনযাপন করতে পারে না। যেমন ধরো তোমার পরিবারে তুমি ভালো আছো, তোমার ভাইটা বা তোমার বোনটা অসুস্থ হয়ে বেড়ে উঠছে, তখন কিন্তু তোমার মনেও এর একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে। সুতরাং অসুস্থতার জন্য যে সকল নিয়ামক আমাদের আশেপাশে যে সকল কারণগুলো আছে সেগুলো আমাদের চিহ্নিত করতে হবে। আমাদের জনসচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে আমাদের নাগরিক ভূমিকা পালন করতে হবে। কারণ এই সমাজে আমরা নাগরিক, আমরা যদি নিজেকে সুনাগরিক হিসাবে প্রমাণ করতে চাই তাহলে এই সকল অব্যবস্থাপনার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এরপরে আসে ইভটিজিং। ইভটিজিং হচ্ছে আমাদের যে নৈতিক অবক্ষয় আমাদের সমাজে দীর্ঘদিন ধরে যে চলে আসছে, নৈতিকতার বিষয়টি যে আসলে উপেক্ষিত হয়ে আসছে, সেটারই একটা প্রতিফলন আমরা দেখি ইভটিজিংয়ে। এছাড়াও আমরা দেখি যে শুধু ইভটিজিংয়েই সীমাবদ্ধ নেই। আজকে পেপার খুলে আমি প্রথমেই যেই খবরটা আমাকে আহত করেছে, আমাকে দগ্ধ করেছে, সেটা হচ্ছে যে একটি মেয়ে বিয়ে ঠিক হয়েছে, তার বিয়ের আগের দিন রাত্রেই তাকে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে, সেই মেয়েটির মুখটা ঝলসে গেছে, তার চোখটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এ কি অপরাধীকে এখন আমি যত বড় শাস্তি দেই না কেন, ধরো মৃত্যুদণ্ডই দিলাম, কিন্তু এই মেয়েটি কি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে? সে তো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না। সুতরাং এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? অর্থাৎ অ্যাসিড নিক্ষেপিত হবার আগেই আমাদের সোচ্চার হতে হবে। এজন্য আমাদের জনমত গড়ে তুলতে হবে, আমাদের মধ্যে নৈতিকতার যে মূল্যবোধের যে বিষয়টা সেটা আমাদের চর্চা করতে হবে। পরিবার থেকেই একটা শিশু নৈতিক মূল্যবোধ নিয়ে গড়ে ওঠে। আজকে যেই মেয়েটি
সে লেখাপড়া করছে, ভবিষ্যতে সে একজন মা হবে। সুতরাং মা হিসাবে আমি আমার সন্তানকে কোন নৈতিক মূল্যবোধ নিয়ে গড়ে তুলব, সেটা আমাকে এখন থেকেই ভাবতে হবে, আমাকে চিন্তা করতে হবে। আজকে আমি একজন কিশোরী, আগামীতে আমি একজন মা হব, আমি একজন দায়িত্বশীল নাগরিক গড়ে তুলব। সুতরাং সেক্ষেত্রে আমার কি করণীয় হবে, আমি আমার সন্তানকে কি পরিবার থেকে আমার সন্তান কি শিক্ষা নিয়ে বড় হবে, সেটা আমার ভেবে দেখতে হবে। সুতরাং নৈতিক মূল্যবোধের যে চর্চাটা, সেটা আমাদের অব্যাহত রাখতে হবে। পাশাপাশি আমাদের যাতে আইনের অনুশাসনটা সমাজে প্রতিষ্ঠিত হয়, আইনের শাসনটা যাতে দৃঢ় হয়, অর্থাৎ প্রচলিত আইন অনুযায়ী যাতে অপরাধী তার যথোপযুক্ত শাস্তি পায়, সেই দিকটা আমাদের সচেতনভাবে ভেবে দেখতে হবে। কিভাবে আইনের প্রয়োগিক দিকটাকে সফল করতে হবে এবং আমরা যাতে সুস্থ স্বাভাবিক নাগরিক হয়ে এই সমাজে মাথা উঁচু করে বেড়ে উঠতে পারি, এই সমাজে এই রাষ্ট্রে আমরা যাতে একটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারি, সেক্ষেত্রে আমাদের সচেতনভাবে আমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে বারবার আলোচনা করেছি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে স্বজনপ্রীতি। আমরা ন্যায়ের প্রশ্নে কখনো স্বজনপ্রীতিকে আমরা কখনোই প্রশ্রয় দেব না। একটু একটু করে একটা সমাজে ভাঙন ধরে, যেমন একটা ভবন একটু 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 করে খারাপের দিকে যায়, আস্তে আস্তে তার কার্যকারিতা হারায়। ঠিক তেমনি একটি সমাজকে যদি আমরা দূষণমুক্ত রাখতে চাই, একটি সমাজকে যদি আমরা নৈতিক মূল্যবোধের ভিত্তির উপরে দাঁড় করিয়ে দিতে চাই, তাহলে আমাদের স্বজনপ্রীতি থেকে আমাদের বাঁচতে হবে। আমরা আমাদের নিরপেক্ষতাকে বজায় রাখার চেষ্টা করব, ন্যায়ের ভিত্তিতে আমরা একে অপরকে সুযোগ সুবিধা দিব। যার যোগ্যতা নেই তাকে শুধুমাত্র স্বজনপ্রীতির জন্য তাকে কোনো ছাড় দেওয়া যাবে না। এরপরে হচ্ছে যে আমাদের যে আরও যে বিষয়গুলো আছে, যে বিষয়গুলো যেমন এইডসের কারণটাও হচ্ছে আমরা দেখি যে এইডসের যে উৎসটা, সেটাও হচ্ছে নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের একটা স্বাক্ষর। পৃথিবী দীর্ঘদিন ধরে এই এইডসের মহামারী ব্যাধিতে আক্রান্ত। যখন থেকে মানুষ নৈতিক মূল্যবোধকে একটা অদরকারি অপ্রয়োজনীয় বিষয় হিসেবে, উপেক্ষিত বিষয় হিসেবে চিহ্নিত করেছে, তখন থেকে কিন্তু এইডসের মহাভয়াবহতা বা মহামারী হিসেবে আমরা দেখতে পাচ্ছি। বিশ্বের যেখানে নৈতিক অবক্ষয়ের চরম বিপর্যয় ঘটেছে, সেখানেই কিন্তু এইডস মহামারী হিসেবে সমাজে এসেছে। তো আমরা নৈতিক মূল্যবোধেরকে গুরুত্ব দেব। নাগরিক হিসেবে আমাদের করণীয় কি? নাগরিক হিসেবে আমাদের করণীয় হচ্ছে সমস্যা চিহ্নিত করা, সেই সমস্যাগুলো উত্তরণের উপায় খুঁজে বের করা এবং সচেতনতামূলক সমাজ পদক্ষেপ গ্রহণ করা, সমাজকে সচেতন করা, নিজেকে সচেতন করা, অপরকে সচেতন করা এবং এই সমস্যাগুলোর উত্তরণের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো। তো আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের নাগরিক সবার সর্বত প্রচেষ্টায় আমরা এই নাগরিক সমস্যা থেকে বের হয়ে আসতে পারবো ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা রইল।